প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে রসায়ন লাইভ ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জাহিদুল হক, সহকারী অধ্যাপক, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা রসায়ন দ্বিতীয় পত্র জৈব যৌগ এটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমরা এর আগের ক্লাসগুলোতে জৈব যৌগের নামকরণ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমানতা। তো আমরা সরাসরি আলোচনায় চলে যাওয়ার আগে তোমরা দেশের যে প্রান্ত থেকে এই লাইভ ক্লাসে জয়েন করেছো, তোমাদেরকে আবার আমি এখানে অভিনন্দন জানাচ্ছি। আর তোমরা এই লাইভ ক্লাসটা যেন সবাই পায়, তোমরা তোমাদের মতো করে এটা শেয়ার করে দাও। আর তোমরা দেশের কে কোন জায়গা থেকে জয়েন করেছো সেটা তোমরা একটু লিখে জানাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে আলোচনার টপিক আমাদের নির্ধারিত হয়েছে, আজকে আমরা আলোচনা করব সমানতা নিয়ে, সমানতার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমরা আলোচনা করব গাঠনিক সমানতা নিয়ে, তারপরে শিকল সমানতা, অবস্থান সমানতা, কার্যকারীমূলক সমানতা, মেটামারিজম এবং টটোমারিজম। এগুলো হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। আশা করি তোমরা পুরো ক্লাসটা আমার সাথে থাকবে। প্রথমে আসি আমরা সমানতা জিনিসটা আসলে কি সেটা একটু ক্লিয়ার করি। সমানতা মানে হচ্ছে, মনে করি এটা একটা যৌগ এরকম, আর তার পাশে আরেকটা যৌগ আছে, সেটা হচ্ছে এরকম। তাহলে এই যে এই দুটো যৌগ আমরা যে দেখতে পাচ্ছি, এই দুটো যৌগের কিন্তু একটা মিল আছে। সেটা কি, যে এখানে একটা বেঞ্জিনের রিং আছে, এখানে একটা বেঞ্জিনের রিং আছে, এখানে দুইটা ক্লোরিন আছে, এখানেও দুইটা ক্লোরিন আছে। অর্থাৎ এখানে সব সমান আছে, পরমাণুর সংখ্যা হলো সমান। এর ফলে কি হবে, এই দুটো যৌগের যে আণবিক সংকেত সেটা একই আসবে। এদের আণবিক সংকেত হলো C6H4Cl2। কিন্তু এইটার এবং এটার গাঠনিক সংকেতে পার্থক্য আছে। যেমন দুইটা ক্লোরিন পাশাপাশি আছে, এক ঘর পরে আছে, তাহলে গাঠনিক সংকেতের মধ্যে পার্থক্য আছে। তাহলে এ ধরনের যৌগ এদেরকে বলা হয় পরস্পরের সমাণু। এ ধরনের যৌগকে বলা হয় পরস্পরের সমাণু, এবং এই বিষয়টা সমানতা নামে পরিচিত। তাহলে সমানতা জিনিসটা কি? সমানতা মানে হচ্ছে যে সকল যৌগের আণবিক সংকেত একই থাকবে। প্রথম পয়েন্ট, আণবিক সংকেত একই হবে, কিন্তু গাঠনিক সংকেত অথবা ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন হওয়ার কারণে তাদের ভৌত ধর্ম এবং তাদের রাসায়নিক ধর্ম এর মধ্যে পার্থক্য তৈরি হবে। রাইট? তাদেরকে বলা হবে পরস্পরের সমাণু। তাহলে সমানতার ক্ষেত্রে শর্তটা হচ্ছে যে যৌগগুলোর আণবিক সংকেত একই হবে, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হতে পারে অথবা ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন হতে পারে। এর ফলে তাদের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মের মধ্যে ভিন্নতা চলে আসবে। তাহলে এই বিষয়টিকে বলা হবে সমানতা, এবং এই যৌগগুলোকে বলা হবে পরস্পরের সমাণু। এখন রসায়নে যে সমানতা আছে, আমরা এই সমানতাকে, সমানতার প্রকারভেদ যদি আমি বলি, প্রকারভেদ, তাহলে সমানতা হচ্ছে আমাদের দুই প্রকার, দুই ধরনের সমানতা আছে। নাম্বার 1, এটা হচ্ছে গাঠনিক সমানতা, আর নাম্বার 2 এটা হচ্ছে স্টেরিও সমানতা। তাহলে সমানতা কয় প্রকার? সমানতা হচ্ছে দুই প্রকার। একটাকে বলা হয় আমাদের গাঠনিক সমানতা, আরেকটাকে বলা হচ্ছে আমাদের স্টেরিও সমানতা। গাঠনিক আর স্টেরিও। এখন এই যে গাঠনিক সমানতা, গাঠনিক সমানতা জিনিসটা আসলে কি? গাঠনিক সমানতা মানে হচ্ছে যে আণবিক সংকেত এটা হবে একই, গাঠনিক সংকেত এটা হবে ভিন্ন। IUPAC নাম এটা হবে ভিন্ন। এর ফলে তাদের যে ধর্ম সেটাও হবে ভিন্ন। তাহলে এখানে আণবিক সংকেত একই হবে, কিন্তু গাঠনিক সংকেত হবে ভিন্ন, এবং গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে এদের IUPAC যে নাম আছে সেই নামটা হবে ভিন্ন, এবং এদের ধর্ম হবে ভিন্ন। তাহলে আমরা এই সমানতাকে বলবো গাঠনিক সমানতা, এবং সমানুগুলোকে বলবো গাঠনিক সমাণু। আর স্টেরিও সমানতা মানে হচ্ছে এখানে আণবিক সংকেত এটা হবে
একই, আণবিক সংকেত একই হবে। আবার যে গাঠনিক সংকেত, ঠিক আছে, গাঠনিক সংকেত সেটা হবে একই, আণবিক সংকেত একই হবে, আবার গাঠনিক সংকেত এখানে একই হবে, দুইটা একই হবে। কিন্তু আবার এখানে IUPAC যে নাম সেটা একই হবে, ঠিক আছে, আণবিক সংকেত একই হবে, গাঠনিক সংকেত একই হবে, IUPAC নামও একই হবে। কিন্তু এদের ভৌত ধর্ম, তারপর হচ্ছে এদের রাসায়নিক ধর্ম, এদের মধ্যে কি থাকবে? পার্থক্য থাকবে। ওকে, তাহলে এদেরকে বলা হবে স্টেরিও সমাণু। তাহলে সমানুতা হচ্ছে দুই প্রকার, গাঠনিক সমানুতা আর স্টেরিও সমানুতা বা ত্রিমাত্রিক সমানুতা। গাঠনিক সমানুতা মানে হচ্ছে আণবিক সংকেত একই হবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হবে, রাইট, ইউপ্যাক নামও ভিন্ন হবে, এর ফলে এদের ধর্মগুলো ভিন্ন হবে, সেটাই হচ্ছে আমাদের গাঠনিক সমানুতা। আর ত্রিমাত্রিক সমানুতা বা স্টেরিও সমানুতা মানে হচ্ছে আণবিক সংকেত একই হবে, গাঠনিক সংকেত একই হবে, ইউপ্যাক নামও একই হবে, কিন্তু ধর্মের মধ্যে পার্থক্য থাকবে, সেটাই হচ্ছে আমাদের এখানে স্টেরিও সমানুতা নামে পরিচিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাঠনিক সমানুতা। এখানে যে গাঠনিক সমানুতা আছে, গাঠনিক সমানুতা হচ্ছে টোটাল 5 প্রকার। গাঠনিক সমানুতা হচ্ছে 5 প্রকার। প্রথম যে সমানুতা তার নাম হচ্ছে আমাদের শিকল সমানুতা বা চেইন আইসোমার। আর 2 নম্বরে হচ্ছে আমাদের এখানে অবস্থান সমানুতা বা পজিশন আইসোমার। 3 নম্বর হচ্ছে আমাদের কার্যকরী মূলক সমানুতা বা ফাংশনাল গ্রুপ আইসোমার, রাইট। তাহলে গাঠনিক সমানুতা হচ্ছে টোটাল কয় প্রকার? 5 প্রকার। নাম্বার 1 হচ্ছে শিকল সমানুতা বা চেইন আইসোমার, তারপর হচ্ছে অবস্থান সমানুতা বা পজিশন আইসোমার, কার্যকরীমূলক সমানুতা বা ফাংশনাল গ্রুপ আইসোমার। 4 নম্বর হচ্ছে এখানে মেটামারিজম, আর 5 নম্বর হচ্ছে আমাদের টটোমারিজম। এই হচ্ছে আমাদের 5 ধরনের গাঠনিক সমানুতা আছে। এখন আমরা এক এক করে এগুলো নিয়ে ডিটেল আলোচনা করব। শিকল সমানুতা বা চেইন আইসোমার, অবস্থান সমানুতা, পজিশন আইসোমার, কার্যকরীমূলক সমানুতা বা ফাংশনাল গ্রুপ আইসোমার, মেটামার এবং টটোমার, মেটামারিজম এবং টটোমারিজম। সো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আসি আমরা শিকল সমানুতা জিনিসটা আসলে কি। চেইন আইসোমার বা শিকল সমানুতা, এখানে আমরা দুটো উদাহরণ দিই। 1, 2, 3, 4, 5টা কার্বন আছে, আবার 1, 2, 3, 4, 5টা কার্বন আছে। তাহলে এই যে দুইটা যৌগ তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো যৌগে এটা হলো CH3, এটা CH2, এটা CH2, এটা CH2, এটা হলো CH3। তো এই যৌগটা যদি আমাকে ইউপ্যাক নাম লিখতে বলে, তাহলে এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর কার্বন। তাহলে এখানে প্যারেন্ট চেইন যেটা, অর্থাৎ মূল শিকল যেটা, মূল শিকলে 5টা কার্বন আছে, 5 কার্বনের শিকল, এবং এটার নাম হচ্ছে পেন্টেন। আর নিচে যেটা আছে এটা হলো CH3, এটা CH3, এটা CH, এটা CH2, এটা হলো CH3। এখানে কিন্তু টোটাল 5টা কার্বন আছে। এখন এখানে যদি আমি নাম্বারিং করি তাহলে এটা 1, 2, 3, 4টা কার্বন। তাহলে এটার নাম হচ্ছে আমাদের, এটা হচ্ছে একটা শাখা বলতে পারি আমরা। তো এটার নাম হচ্ছে 2-মিথাইল বিউটেন, এটার নাম 2-মিথাইল বিউটেন। তাহলে আগেরটার নাম হচ্ছে পেন্টেন, আর পরেরটার নাম হচ্ছে 2-মিথাইল বিউটেন। তো এখানে কার্বনের সংখ্যা কিন্তু 5টা আর হাইড্রোজেনের সংখ্যা কিন্তু 12টা। তাহলে এটা যদি A হয়, এটা যদি B হয়, তাহলে A আর B এর আণবিক সংকেত কিন্তু একই। অথচ এদের দেখো গাঠনিক সংকেত আলাদা, এ কারণে এদের নামও কিন্তু আলাদা। এটার নাম পেন্টেন, এটার নাম হচ্ছে 2-মিথাইল বিউটেন, এদের নামটা আলাদা হয়েছে। তাহলে এরা পরস্পরের সমাণু, রাইট, এরা পরস্পরের আইসোমার বা পরস্পরের সমাণু। এখন এদেরকে আমি শিকল সমাণু বলতেছি কেন? কারণ এখানে যে প্যারেন্ট চেইন মানে মূল শিকল, সেখানে কার্বন আছে 5টা
আর এখানে যে প্যারেন্ট চেইন মানে মূল শিকল, সেখানে কার্বন আছে কয়টা, অর্থাৎ নাম্বার যেগুলো কার্বনে দিছি সেটাই মূল শিকলের কার্বন। তো মূল শিকলে বা প্যারেন্ট চেইনে কার্বন আছে কয়টা, 4টা। তাহলে এই কার্বন শিকলের দৈর্ঘ্যে পার্থক্য আছে, রাইট? সেই জন্য এদেরকে বলা হবে পরস্পরের শিকল সমাণু। এবারে আমরা আরেকটা উদাহরণে চলে যাই। সেটা হলো যে CH3 CH2 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 COOH, এটা হচ্ছে একটা যৌগ। এখানে কার্বন আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা কার্বন আছে। তাহলে 5টা কার্বন যেহেতু আছে, তাহলে আমরা এটাকে বলবো পেন্টানোয়িক অ্যাসিড। এটার নাম হচ্ছে পেন্টানোয়িক অ্যাসিড। ক্লিয়ার? ওকে। এখন আমি CH3 CH2 CH COOH লিখলাম, এখানে লিখলাম CH3। তাহলে এখানে যদি আমরা ভালো করে তাকাই, এখানে কার্বন কয়টা, এখানে কার্বন হচ্ছে 1টা 2টা 3টা 4টা। প্যারেন্ট চেইনে মানে মূল শিকলে কার্বন হচ্ছে এখানে 4টা। তাহলে এটা হচ্ছে আমাদের একটা প্রতিস্থাপক, এটা হচ্ছে একটা শাখা। তাহলে আমরা এটার নাম কি বলবো, এটার নাম হচ্ছে 2-মিথাইল বিউটানোয়িক অ্যাসিড। তাহলে এই যে দুইটা যৌগ এখানে লেখা হয়েছে, এখানে টোটাল কার্বন 1 2 3 4 5টা আছে, C5। হাইড্রোজেন 3 2 5 2 7 2 9 এর আগে 10টা আছে। আর অক্সিজেন কয়টা আছে, এখানে 2টা আছে। এখানেও ঠিক তাই, এখানে একই ধরনের আছে। তাহলে এই দুইটা যৌগ পরস্পরের সমাণু। এখন এটা কী ধরনের সমাণু, এখানে দেখা যাচ্ছে মূল শিকল যেটা, মূল শিকলটা বা প্যারেন্ট চেইনটা এখানে 5 কার্বনের, আর মূল শিকল বা প্যারেন্ট চেইনটা এখানে কয় কার্বনের, 4 কার্বনের, মানে নাম্বার যেগুলোতে দিছি 4 কার্বনের। তাহলে শিকলের দৈর্ঘ্যে এখানে পার্থক্য আছে। তাহলে এই দুটাকে আমি বলবো পরস্পরের চেইন আইসোমার, অর্থাৎ শিকল সমাণু। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটু উদাহরণে চলে যাই। সেটা হলো CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। এই যৌগটার নাম হচ্ছে বিউট-2-ইন। এটার নাম হচ্ছে বিউট-2-ইন। এখন যদি এরকম হয় CH3 C ডাবল বন্ড CH2 CH3, এরকম একটা যৌগ দেওয়া হলো। তাহলে এখানে কিন্তু নাম্বারিং করলাম 1 2 3 4 এভাবে, অর্থাৎ প্যারেন্ট চেইনে এখানে কার্বন আছে কয়টা, 4টা, 4 কার্বনের শিকল, কেমন? আর নিচে দেখো 1 2 3টা কার্বন আছে। তাহলে এই অংশটা এটা হচ্ছে একটা শাখা। তো এটার নাম কি, এটার নাম হচ্ছে আমাদের 2-মিথাইল প্রপ-1-ইন। এটার নাম হচ্ছে 2-মিথাইল প্রপ-1-ইন। তাহলে 2-মিথাইল প্রপ-1-ইন এই যে যৌগটা এখানে আছে, এই যৌগটায় কার্বন শিকল এই যে এটা, এখানে কার্বন আছে কয়টা শিকলে, 3টা। আর এখানে কার্বন শিকলে কার্বন কয়টা আছে, 4টা। তাহলে কার্বন শিকলের দৈর্ঘ্যটা 3 কার্বনের শিকল 4 কার্বনের শিকল, দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য আছে। তাহলে এদেরকে বলা হবে পরস্পরের শিকল সমাণু। তাহলে শিকল সমাণু হতে হলে শর্তটা কি, শিকল সমাণু হওয়ার শর্তটা হচ্ছে যে কার্বন শিকলের দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য থাকবে, একটা আরেকটার আইসোমার হবে, অর্থাৎ আণবিক সঙ্গে একই হবে। যেমন এখানে কার্বন কয়টা, 4টা, তাহলে C4। হাইড্রোজেন কয়টা, 8টা, H8। তাহলে এখানে কিন্তু কার্বন শিকলের দৈর্ঘ্য সমান। শিকলের দৈর্ঘ্য সমান, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে শিকলের দৈর্ঘ্যটা, এই শিকলের দৈর্ঘ্যে এখানে কার্বন পরমাণু আণবিক সংকেত একই C4H8, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এবং গাঠনিক সংকেতে দেখা যায় যে কার্বন শিকলের দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য আছে, 4 কার্বনের শিকল আর এটা হচ্ছে 3 কার্বনের শিকল। তাহলে এদেরকে বলা হবে পরস্পরের শিকল সমাণু। ক্লিয়ার? ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা গাঠনিক সমাণুতে নিয়ে আলোচনা করছিলাম। এরপরে আমরা যেটা নিয়ে এখানে আলোচনা করব সেটা হচ্ছে 2 নম্বর। 2 নম্বরটা হচ্ছে আমাদের এখানে অবস্থান সমাণু। তাহলে অবস্থান সমাণু বা অবস্থান সমানুতা জিনিসটা আসলে কি? এটা হলো, মনে করো এখানে আছে CH3, তারপরে এখানে CH2, এখানে CH2, এখানে হচ্ছে OH। এই যৌগটা 3 কার্বনের, 1টা 2টা 3টা কার্বন এখানে আছে। তো এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপান-1-অল। এটার নাম প্রোপান-1-অল। ওকে, এটার নাম কি? প্রোপান-1-অল। আচ্ছা, এখন যদি আমি আরেকটা যৌগ লিখি CH3 CH3, এখানে একটা OH দিলাম, তাহলে এটা 1, এটা 2, এটা 3টা কার্বন। তাহলে এই যৌগটার নাম কি হবে? এই যৌগটার নাম হচ্ছে
প্রোপান টু অল। তাহলে এখানে এই দুইটা যোগে কার্বন শিকলের দৈর্ঘ্য সমান। এই যে 3 কার্বনের শিকল, এই 1 2 3, এখানেও 3 কার্বনের শিকল, কার্বন শিকলের দৈর্ঘ্য কিন্তু সমান। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কার্যকরী মূলক, এই যে ওইস, এটা হচ্ছে কার্যকরী মূলক। এই কার্যকরী মূলকের অবস্থানটা এখানে 1 নম্বর কার্বনে, আর কার্যকরী মূলকের অবস্থানটা এখানে কয় নম্বর কার্বনে? 2 নম্বর কার্বনে। অর্থাৎ কার্যকরী মূলকের অবস্থানের মধ্যে পার্থক্য আছে। তাহলে সেই জন্য এই দুইটাকে বলা হবে পরস্পরের অবস্থান সমাণু। এই দুইটাকে বলা হবে পরস্পরের কী সমাণু? অবস্থান সমাণু বলা হবে। তার মানে এখানে আণবিক সংকেত হলো C3H8O, দুইটা যোগেরই, কিন্তু গাঠনিক সংকেত হচ্ছে ভিন্ন, এবং গাঠনিক সংকেতে দেখা যাচ্ছে যে কার্যকরী মূলকের যে অবস্থান তার মধ্যে পার্থক্য আছে। তাই এদেরকে বলা হবে পরস্পরের অবস্থান সমাণু বা পজিশন আইসোমার। আমরা আরেকটা উদাহরণে চলে যাই। সেটা হচ্ছে অবস্থান সমাণু। আমরা আরেকটা উদাহরণে চলে যাই, এক্সাম্পল 2। সেটা হচ্ছে মনে করি কার্বন আছে 4টা, এখানে ডাবল বন্ড দিলাম। কার্বন আছে 4টা, এখানে ডাবল বন্ড দিলাম, দিয়ে এখানে দিলাম CH3, H, H, CH3, এখানে দিলাম CH2, CH, CH2, এটা হলো CH3। তাহলে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এটা 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4। এটা 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4। উভয় যৌগের আণবিক সংকেত হলো C4H8, কিন্তু দুইটা যৌগের গাঠনিক সংকেতের মধ্যে কী আছে? পার্থক্য আছে। তো পার্থক্যে দেখা যাচ্ছে যে এখানে কার্যকরী মূলক হলো কার্বন কার্বন ডাবল বন্ড, তার পজিশনটা আছে এখানে 2 নম্বরের পরে, আর এখানে আছে কয় নম্বরের পরে? 1 নম্বরের পরে। তাহলে কার্যকরী মূলকের যে অবস্থানটা এখানে 1 নম্বরের পরে আছে, আর এখানে 2 নম্বরের পরে আছে। তো এই প্রথম যৌগটা, এটার নাম হচ্ছে বিউট 2 ইন, আর পরেরটার নাম হচ্ছে বিউট 1 ইন। তাহলে কার্যকরী মূলকের অবস্থানের মধ্যে এখানে পার্থক্য আছে, একটা হচ্ছে 2 এর পরে আর একটা হচ্ছে 1 এর পরে, তাই এরা হচ্ছে পরস্পরের অবস্থান সমাণু। আরেকটা উদাহরণে চলে যাই, এক্সাম্পল 3। সেটা হলো মনে করি CH3, তারপরে এখানে CO, তারপরে CH2, CH2, CH3 এরকম দেওয়া আছে। আবার দেওয়া আছে CH3, CH2, CO, CH2, CH3 এরকম দেওয়া আছে। তাহলে এই যে দুটো যৌগ আমরা দেখতে পাচ্ছি, এই উভয় যৌগের মধ্যে কার্যকরী মূলকটা কি? CO। CO মানে হচ্ছে কিটোনের কার্যকরী মূলক এখানে আছে। তাহলে এটা 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তো এটা 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে লক্ষ্য করে দেখো এখানে CO এর যে অবস্থানটা কোথায়? CO মানে হচ্ছে কিটোন, কিটোন বা কার্বনের মূলকের অবস্থানটা এখানে কয় নম্বর কার্বনে? 2 নম্বর কার্বনে। আর এখানে কয় নম্বর কার্বনে? 3 নম্বর কার্বনে। এই দুটো যৌগের মধ্যে একটা মিল আছে। মিলটা কি? মিলটা হচ্ছে এখানে কার্বন হলো 5টা, হাইড্রোজেন হচ্ছে 10টা, আর অক্সিজেন হচ্ছে 1টা। নিচেরটাও কার্বন হচ্ছে 5টা, হাইড্রোজেন 10টা, অক্সিজেন 1টা। তাহলে এরা হচ্ছে পরস্পরের আইসোমার, পরস্পরের সমাণু, কারণ এদের আণবিক সংকেত একই, কিন্তু এদের গাঠনিক সংকেত হচ্ছে পরস্পর থেকে আলাদা, তাই এরা পরস্পরের সমাণু। ওকে, কিন্তু এখানে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে কার্যকরী মূলকের অবস্থানটা 2 নম্বরে, আর এখানে কয় নম্বরে? 3 নম্বরে, অবস্থান আলাদা, তাই এদেরকে আমরা বলবো পরস্পরের অবস্থান সমাণু। আশা করি প্রিয় শিক্ষার্থীরা অবস্থান সমানুদের ব্যাপার তোমরা ক্লিয়ার। এবারে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তিন নম্বরে যেটা আমরা আলোচনা করব, এটার নাম হচ্ছে কার্যকরী মূলক সমানুতা। এবার এটা হচ্ছে কার্যকরী মূলক সমানুতা। তো কার্যকরী মূলক সমানুতা কাকে বলবো প্রিয় শিক্ষার্থীরা? কার্যকরী মূলক সমানুতা মানে হচ্ছে, ধরে নাও একটা যৌগ দেখতে এরকম CH3, CH2, CHO, আর একটা যৌগ দেখতে এরকম CH3, CO, CH3। প্রথম যৌগটার নাম হচ্ছে প্রোপানেল, আর পরের যৌগটার নাম হচ্ছে প্রোপানন। তো এই দুইটা যৌগের মধ্যে এখানে কার্বন আছে 1টা, 2টা, 3টা, এখানে কার্বন আছে 1টা, 2টা, 3টা। প্রথম যৌগটার মধ্যে আছে CHO, এটা হচ্ছে একটা কার্যকরী মূলক, এবং এই কার্যকরী মূলকটাকে কি বলা হয়? এটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক। আর পরের যৌগটা আছে কি? CO, এটা কার কার্যকরী মূলক? এটা হচ্ছে কিটোনের কার্যকরী মূলক। তাহলে একটা অ্যালডিহাইডের কার্যকরী মূলক, একটাতে আছে কিটোনের কার্যকরী মূলক।
তাহলে এদের কার্যকরী মূলকের মধ্যে পার্থক্য আছে। তাহলে দুইটা সমাণু এদের কার্যকরী মূলকের মধ্যে পার্থক্য যদি থাকে তাহলে তাদেরকে বলা হবে কার্যকরী মূলক সমাণু, এবং এই বিষয়টি হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম বা ফাংশনাল গ্রুপ আইসোমার নামে পরিচিত। তাহলে দে আর ফাংশনাল গ্রুপ আইসোমার because they have same molecular formula and they have different structural formula and their functional group is different, so they are known as functional group isomer. এরা পরস্পরের কার্যকরী মূলক কী হবে? সমান হবে। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখানে ছোট একটা নিয়ম বলে দিই, সেটা হচ্ছে যদি কোনো যৌগের সংকেত হয় CnH2nO, এই টাইপের সাধারণ সংকেত ব্যবহার করে আমরা যে কার্যকরী মূলকগুলো লিখতে পারবো তার মধ্যে একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা হচ্ছে কিটোন। এর বাইরে আরেকটা লেখা যাবে, সেটা হচ্ছে ইনল। আমরা এগুলো লিখতে পারবো, অ্যালডিহাইড লিখতে পারবো, কিটোন লিখতে পারবো, ইনলও লিখতে পারবো। এবারে আমি আরেকটা উদাহরণ দেবো তোমাদেরকে কার্যকরীমূলক সমানুতার। সেটা হলো 2 নম্বর উদাহরণ, CH3 CH2 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 OH। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে বিউটানল 1, এটার নাম বিউটানল 1। এখন আমি এটাকে এভাবে লিখলাম CH3 CH2O CH2 CH3, এটার নাম হচ্ছে 1-ইথক্সি ইথেন। তাহলে এই যে দুইটা যৌগ লেখা হলো, একটা হচ্ছে বিউটানল 1 আর একটা হচ্ছে বিউটানল 1। আচ্ছা, ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখানে লাল রং অনেকে বুঝতে পারছো না, আমি এটা লাল রংটা চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিয়ে ব্ল্যাক নিয়ে আসি। CH3 CH2 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 আর এটা হচ্ছে OH, এটার নাম হচ্ছে আমাদের বিউটানল 1, এই যৌগটার নাম। আরেকটা যৌগ এখানে লিখলাম, সেটা হলো CH3O CH2 CH2 CH3, মনে করে এভাবে লিখলাম। তো নিচে যৌগটার নাম হচ্ছে 1 2 3, এটা হচ্ছে 1-মিথক্সি প্রোপেন। তাহলে প্রথম যে যৌগটা, সেই যৌগটার মধ্যে কার্যকরী মূলকটা হচ্ছে OH। OH হচ্ছে কার কার্যকরী মূলক? অ্যালকোহলের। আর পরের যৌগটা হচ্ছে ও কার কার্যকরী মূলক? এটা হচ্ছে ইথারের। তাহলে উভয় যৌগের আণবিক সংকেত কিন্তু একই, অর্থাৎ C3, এখানে কার্বন 4টা আছে, তাহলে C4, তারপর হচ্ছে H10, তারপর হচ্ছে C4 মানে কার্বন 1টা 2টা 3টা 4টা C4, হাইড্রোজেন হচ্ছে আমাদের 10টা, আর অক্সিজেন হচ্ছে একটা C4H10। তাহলে দে হ্যাভ সেম মলিকুলার ফর্মুলা বাট দে হ্যাভ ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা, এবং তাদের যে স্ট্রাকচারাল ফর্মুলা, ইন দেয়ার স্ট্রাকচারাল ফর্মুলা দেয়ার ফাংশনাল গ্রুপ ইজ ডিফারেন্ট। ওয়ান ইজ দ্য ফাংশনাল গ্রুপ অফ অ্যালকোহল and another one that is the functional group of ether. তাহলে they are isomer. As their functional group is different, so we can say that their functional group isomer. যেহেতু এদের ফাংশনাল গ্রুপ আলাদা, কার্যকরী মূলক আলাদা, তাই এরা হচ্ছে পরস্পরের কার্যকরী মূলক সমাণু। এবং এখানে একটা ছোট একটা ট্রিক্স বলে দিই, সেটা হচ্ছে যদি কোনো যৌগের সাধারণ সংকেত হয় CnH2n+2O এই টাইপের, CnH2n+2O এই টাইপের হয়, তাহলে এই সংকেত দিয়ে যে সমাণুগুলো লেখা যাবে কার্যকরীমূলক সমাণু, তার মধ্যে একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে ইথার। এবারে প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা এক্সাম্পলে চলে যাই। সেই এক্সাম্পলটা হচ্ছে যেখানে সেটা হলো CH3 CH2 COOH, এটার নাম প্রোপানোয়িক অ্যাসিড। আর একটা যৌগ হচ্ছে CH3 COOCH3, এটার নাম হচ্ছে, এই যৌগটার নাম হচ্ছে, নিচেরটার নাম মিথাইল ইথানয়েড। তাহলে উপরেটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, নিচেরটা হচ্ছে মিথাইল ইথানয়েড। তো প্রোপানোয়িক অ্যাসিডে এখানে কার্বন আছে কয়টা? 3টা C3, হাইড্রোজেন আছে কয়টা? 3 2 5 আর 6টা H6, অক্সিজেন আছে কয়টা? 2টা O2। আর এই মিথাইল ইথানয়েড, এখানে কিন্তু কার্বন আছে 3টা, হাইড্রোজেন আছে 3 3 6টা, আর অক্সিজেন আছে 2টা। তাহলে দে আর আইসোমার, দে হ্যাভ সেম মলিকুলার ফর্মুলা বাট দে হ্যাভ ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা, সো দে আর আইসোমার। এখন এখানে দেখা যাচ্ছে যে এখানকার কার্যকরী মূলকটা হলো কার্বক্সিলিক অ্যাসিডের COOH, আর এখানকার কার্যকরী মূলকটা হচ্ছে COOR, অর্থাৎ অ্যাস্টারের কার্যকরী মূলক। তাহলে এদেরকে বলা হবে পরস্পরের কার্যকরী মূলক সমাণু।
এরা পরস্পরের কী সমাণু? কার্যকরীমূলক সমাণু নামে পরিচিত। তো এখানে একটা ছোটো ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে যদি কোনো যৌগের সাধারণ সংকেত হয় CnH2nO2 CnH2nO2, তাহলে সেটা দিয়ে যে আইসোমারগুলো আমরা লিখতে পারি, মানে কার্যকরীমূলক সমাণু যেগুলো লিখতে পারি, সেগুলোর মধ্যে একটা হচ্ছে অ্যাসিড আর একটা হচ্ছে আমাদের কি এরকম অ্যাস্টার লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে তোমাদেরকে আমি 3টা সমাণু দেখালাম। একটা হচ্ছে আমাদের শিকল সমাণু, একটা হচ্ছে আমাদের অবস্থান সমাণু, আর একটা হচ্ছে এখানে কার্যকরীমূলক সমাণু। এখন পরীক্ষায় যে প্রশ্ন আসতে পারে, একটা স্যাম্পল কোশ্চেন দেখে নিই। প্রশ্নটা হচ্ছে C4H8, এটা একটা সংকেত, ঠিক আছে? C4H8 এটা একটা সংকেত, তাহলে এর 3টি সমাণু আছে। এখন একটা হচ্ছে A, একটা হচ্ছে B, আর একটা হচ্ছে C, রাইট? তাহলে C4H8 এর 3টি সমাণু হচ্ছে, একটা হচ্ছে A, একটা হচ্ছে B, একটা হচ্ছে C। এখন বলা হলো A ও B পরস্পরের, A ও B এটা হচ্ছে পরস্পরের এখানে অবস্থান সমাণু। A ও B হচ্ছে পরস্পর অবস্থান সমাণু। আর B ও C পরস্পরের শিকল সমাণু, এরকম দিতে পারে। তাহলে A ও B পরস্পরের অবস্থান সমাণু, B ও C পরস্পরের শিকল সমাণু, এবং A ও C এরাও পরস্পরের শিকল সমাণু। তাহলে এখানে A ও B পরস্পরের অবস্থান সমাণু, B ও C হচ্ছে পরস্পরের এখানে আমাদের শিকল সমাণু, A ও C পরস্পরের শিকল সমাণু। এখন বলা হলো যে A, B, C এগুলো কি হতে পারে, এরকম একটা প্রশ্ন এখানে করতে পারে। প্রশ্নটাকে আরও ভালোভাবে করা যেতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এখানে C4H8 যেহেতু আছে, তাহলে আমরা 1, 2, 3, 4টা কার্বন লিখলাম। 4টা কার্বন লেখার পরে এখানে প্রথমে ডাবল বন্ড দিলাম, দিয়ে CH3, CH2, CH, CH2 লিখলাম। আবারও 4টা কার্বন, 1, 2, 3, 4টা কার্বন লিখলাম, ডাবল বন্ড এখানে দিলাম, দিয়ে এটা CH3 লিখলাম, এটা CH3 লিখলাম, এটা H, এটা H লিখলাম। ওকে, আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের এখানে কার্বন 1টা, 2টা, 3টা লিখলাম, ডাবল বন্ড দিলাম, দিয়ে এখানে একটা CH3 দিলাম, CH2, এখানে CH3, এরকম দেওয়া হলো। এখন এই 3টার মধ্যে এই যৌগটা আর এই যৌগটা এরা হচ্ছে পরস্পরের অবস্থান সমাণু, রাইট? তাহলে এখানে বলেছে A ও B পরস্পরের অবস্থান সমাণু। তাহলে এই দুইটা এখানে দেখা যায় কার্যকরীমূলকের অবস্থান 1-এর পরে, আর এখানে কার্যকরীমূলকের অবস্থান কোথায়? 1, 2, 2-এর পরে। তাহলে এখানে কার্যকরীমূলকের অবস্থান আলাদা। তাহলে এই দুইটা পরস্পরের অবস্থান সমাণু। যেহেতু এই দুইটা পরস্পরের অবস্থান সমাণু, যেহেতু এই দুইটা পরস্পরের অবস্থান সমাণু, যে এই দুইটার একটা A হবে, একটা B হবে, এটা শিওর, 100% শিওর। এই দুইটা পরস্পরের যেহেতু অবস্থান সমাণু। এখন বলতেছে B এবং C তারা পরস্পরের শিকল সমাণু। তাহলে এই যে এইটাই তাহলে আমাদের C। কেন? কারণ এখানে শিকলের দৈর্ঘ্যে কার্বন আছে 1টা, 2টা, কয়টা? 3টা। যেহেতু 3টা কার্বন এখানে আছে, 3 কার্বনের শিকল, আর এটা হচ্ছে 4 কার্বনের শিকল, তাহলে এটা যদি আমি A ধরি তাহলে এটা B, আর এটা যদি A ধরি তাহলে এটা আমার B। তাহলে এই A এবং C পরস্পরের শিকল সমাণু, আবার B এবং C এরাও পরস্পরের শিকল সমাণু। তাহলে কি হতে পারে এটা বলছে, তাহলে এই দুইটার একটা A একটা B হতে পারে, আর এটা অবশ্যই C হবে, 100% নিশ্চয় যদি বলা যায় এটা C হবে। তাহলে এভাবে কিন্তু পরীক্ষায় আমাদের প্রশ্ন থাকতে পারে, তখন আমরা এভাবে উত্তরগুলো দিতে পারবো। এখন আসি আমরা পরের যে সমানুতা, নেক্সট যেটা, সেটা হলো আমাদের মেটামারিজম। মেটামারিজম নিয়ে এইচএসসি লেভেলে যথেষ্ট কনফিউশন আছে, এবং বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া আছে, খুব সীমিত সংখ্যক উদাহরণ দেওয়া আছে। তো যারা চিন্তাশীল স্টুডেন্ট এবং যারা চিন্তাশীল শিক্ষক, তারা অনেক সময় চিন্তা করে তারা মানে তাদের যে স্যাটিসফ্যাকশন সেটা আসে না, তারা আসলে স্যাটিসফাইড নাই ব্যাখ্যায়। তো আমরা চেষ্টা করব যেন আমরা সবাই আজকে স্যাটিসফাইড হতে পারি। মেটামারিজম বিষয়টা হচ্ছে যে সমস্ত কার্যকরী মূলকের যোজনী হবে 2 বা তার বেশি, অর্থাৎ
পলিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপ, যোজনী হবে 2 অথবা তার বেশি, তারাই কিন্তু এই মেটামারিজম বিষয়টা দেখাবে। অবস্থান সমোন্নতির সাথে সম্পর্ক আছে, কিন্তু পার্থক্য আছে। তাহলে কার্যকরীমূলক এর যোজনী হতে হবে 2 বা তার বেশি, তাহলে এরা মেটামারিজম দেখাবে। তো কিভাবে মেটামারিজমটা হবে সেটা হচ্ছে, মনে করি ও এটা একটা কার্যকরীমূলক, এর যোজনী কিন্তু 2, এটা পলিভ্যালেন্ট। ওকে, তাহলে এর বাম দিকে এবং ডান দিকে যারা থাকবে তাদের মধ্যে কার্বন সংখ্যার, মানে অ্যালকাইল মূলকের মধ্যে যে কার্বন থাকবে তার সংখ্যার মধ্যে পার্থক্য থাকতে হবে, তাহলেই সেগুলো হবে মেটামার এবং সেটা মেটামারিজম দেখাবে। যেমন এখানে ধরে নেওয়া যাক C3H7 আছে, মানে প্রোপাইল মূলক আছে, 3 কার্বনের অ্যালকাইল মূলক। এখানেও আছে C3H7, তার মানে প্রোপাইল মূলক আছে, 3 কার্বনের অ্যালকাইল মূলক। তো আমি যদি নিচে আরেকটা যৌগ লিখি, যেখানে C2H5 মানে ইথাইল লিখলাম, আর এখানে লিখলাম C4H9 মানে বিউটাইল লিখলাম, তাহলে এখানে লক্ষ্য করো কার্যকরীমূলকটা একই, অক্সিজেন মানে 2 দিকে ইথারের কার্যকরীমূলক। তো প্রথমটাতে বামে ডানে কার্বনের রেশিও হলো 3:3, আর পরেরটায় বামে এবং ডানে এখানে রেশিওটা হচ্ছে কত, এখানে 2:4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কার্যকরীমূলকের বাম দিকে ডান দিকে এখানে যে অ্যালকাইল মূলক সেখানে কার্বন সংখ্যার পার্থক্য আছে। তাহলে এই দুটো যৌগ এদেরকে বলা হবে পরস্পরের মেটামার, এই দুটো যৌগকে বলা হবে পরস্পরের মেটামার, এবং এই বিষয়টি এখানে মেটামারিজম নামে পরিচিত। দুটো যৌগকে বলা হবে পরস্পরের মেটামার এবং এই বিষয়টি মেটামারিজম নামে পরিচিত। ওকে, আচ্ছা, তাহলে ইথার মেটামারিজম দেখায়, তোমাদের বইগুলোতে লেখা আছে ইথারের কথা। এর বাইরে আমি আরও কিছু উদাহরণ দেখাবো। এক্সাম্পল 2, সেটা হলো CH3, তারপরে হচ্ছে S, তারপর হলো C3H7, মাঝখানে ও থাকলে এটাকে বলা হয় থায়ো ইথার, এরও ভ্যালেন্সি কিন্তু 2, অর্থাৎ এটা হচ্ছে পলিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপ, তাহলে এটা হচ্ছে থায়ো ইথার। এখন যদি আমি এখানে C2H5 দিই আর এখানে S দিই, এখানে দিই C2H5, তাহলে কার্যকরীমূলকের বামে ডানে রেশিওটা হচ্ছে কার্বনের 1:3, আর এখানে হচ্ছে আমাদের 2:2, তাহলে এরা হচ্ছে পরস্পরের মেটামার। এবার আরেকটা এক্সাম্পল দিই, এক্সাম্পল হচ্ছে 3, সেটা হলো CH3 CH2, তারপর হলো CO, তারপর CH2, তারপর হলো CH3, তাহলে এখানে কার্যকরীমূলকটা কিটোনের। এখন আরেকটা লিখলাম CH3 CO, তারপর হলো CH2, তারপরে CH2, তারপর হলো CH3। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি কার্যকরীমূলকটা কার, কিটোনের, এই যে CO, এবং এর বাম দিকে এবং ডান দিকে এখানে দেখা যাচ্ছে 2টা কার্বন, এখানে 2টা কার্বন, এর বাম দিকে এখানে দেখা যাচ্ছে কার্বন 1টা, ডান দিকে দেখা যাচ্ছে কার্বন কয়টা, 3টা। তাহলে এখানে কার্বন সংখ্যার কী আছে, পার্থক্য আছে। তাহলে এরা হচ্ছে পরস্পরের মেটামার। তাহলে এই যৌগটার মেটামার, বা এই যৌগটার মেটামার, এবং এই বিষয়টি মেটামারিজম নামে পরিচিত। আরও কিছু উদাহরণ এখানে দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে আমি যদি 4 নম্বর উদাহরণে চলে যাই, নাম্বার 4, তাহলে CRR, অর্থাৎ যারা অ্যাস্টার, তারাও কিন্তু মেটামারিজম দেখায়। উদাহরণ দিই, মনে করো CH3 C3H7, আরেকটা হলো C2H5 C, 3 4 5, 2 3 4 5। তাহলে এই যে 2টা যৌগ লেখা হয়েছে, প্রথম যে যৌগটা সেই যৌগটার নাম হচ্ছে প্রোপাইল, আর এটা হচ্ছে কার্বন 1টা 2টা, এটার নাম হচ্ছে প্রোপাইল ইথানয়েড, আর পরে যে যৌগটা এটা হচ্ছে ইথাইল, আর এটা হচ্ছে কার্বন কয়টা, 3টা, 2 আর 3, ইথাইল প্রোপানয়েড। তাহলে এই 2টা যৌগে আমরা দেখতে পাচ্ছি যে কার্যকরীমূলক হলো C, এর বাম পাশে এবং ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে CH3, এখানে C3H7, তাহলে রেশিওটা হচ্ছে 1:3, আর এখানে হচ্ছে C2H5, এখানেও C2H5, তাহলে রেশিওটা এখানে হচ্ছে 2:2। তাহলে এরা হচ্ছে পরস্পরের একটার মেটামার। তাহলে স্টার মেটামারিজম প্রদর্শন করে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমি চলে আসি এক্সাম্পল 4। এক্সাম্পল 4 হলো CO, এটা হচ্ছে একটা অ্যানহাইড্রাইড, এটা একটা কি, অ্যানহাইড্রাইড। তো এখন আমি এক পাশে নিলাম CH3 CO, এদিকে নিলাম C3H7, আবার এদিকে নিলাম C2H5 CO,
CO আর এখানে C2H5। তাহলে লক্ষ্য করো এই কার্যকরী মূলকটার এবার সে কার্বন এখানে একটা তিনটা, তাহলে 1:3 রেশিও। আর এখানে হচ্ছে আমাদের কয়টা? দুইটা, এখানে হচ্ছে দুইটা, তাহলে 2:2 রেশিও। তাহলে রেশিওর মধ্যে পার্থক্য আছে। তাহলে এরা হচ্ছে পরস্পরের মেটামার। যেমন এটার নাম হচ্ছে একটা দুইটা কার্বন আছে, এটা হচ্ছে ইথানোইক, আর এটা হচ্ছে 3 আর 4 বিউটানোইক। তাহলে বিউটানোইক ইথানোইক অ্যানহাইড্রাইড, এই যৌগটার নাম বিউটানোইক ইথানোইক অ্যানহাইড্রাইড, বিউটানোইক ইথানোইক অ্যানহাইড্রাইড। আর নিচেরটা কি? নিচেরটা হচ্ছে এটা প্রোপানোইক, এটা প্রোপানোইক। জাস্ট শুধুমাত্র লিখতে হবে প্রোপানোইক অ্যানহাইড্রাইড। এটা কিন্তু তোমার ডাইপ্রোপানোইক অ্যানহাইড্রাইড লেখা যাবে না, জাস্ট একবার লিখতে হবে। তাহলে এরা হচ্ছে পরস্পরের এরকম আমাদের মেটামার। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমাদেরকে এরকম দেয়া হয় যে এক্সাম্পল 6 মেটামারিজমের 6 নম্বর যদি এক্সাম্পলটা আমি দিই, তাহলে এভাবে দেওয়া যায় CH3, তারপর হচ্ছে এখানে NH, তারপর হচ্ছে C3H7। এটা একটা সেকেন্ডারি অ্যামিন, মানে 2 ডিগ্রি অ্যামিন। এখন যদি আমি এটাকে এইভাবে লিখি NH C2H5, এবার C2H5, তাহলে রেশিও হচ্ছে এখানে 1:3, এখানে হচ্ছে 2:2। তাহলে এরাও পরস্পরের মেটামার। এক্সাম্পল 7-এ যদি আমি চলে আসি, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা কার্বন আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 1 2 3 4 5 6 7টা কার্বন আছে। তা আমি এখানে ডাবল বন্ড দিলাম, তাহলে লক্ষ্য করো এখানে কার্যকরী মূলক যেটা CH3 CH2 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 CH CH CH3, এটা CH3, এটা CH2, এটা CH CH CH2 CH2 CH3। তাহলে এখানে কার্যকরী মূলকটা কোনটা? এটা কিন্তু খুব কনফিউজিং একটা পার্ট, রাইট? এটা সবাই ক্লিয়ার হয়ে নাও বিষয়টা। সেটা হলো যে কার্যকরী মূলকটা হলো কার্বন কার্বন ডাবল বন্ড। এটা হচ্ছে একটা পলিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপ। মেটামারিজমে স্পষ্ট বলা আছে যাদের যোজনী হবে 2 বা তার বেশি, তারাই মেটামারিজম দেখাবে। তাহলে এটা একটা পলিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপ, রাইট? তাহলে অবশ্যই এটা মেটামারিজম দেখাবে। তাহলে এখানে কার্যকরী মূলকের এই বাম পাশে কার্বন কয়টা? একটা। আর ডান পাশে কার্বন কয়টা? ডান পাশে কার্বন 1 2 3 4টা। তাহলে 1:4 এই রেশিও মেনটেন করতেছে। আর এখানে কার্যকরী মূলক হলো এটা, তার বাম পাশে কার্বন কয়টা? 2টা, আর ডান পাশে কার্বন কয়টা? 3টা। তাহলে এরা 2:3 এই রেশিও মেনটেন করতেছে। তাহলে এটাও কিন্তু মেটামারিজম দেখাবে। তাহলে এই দুইটাই হচ্ছে পরস্পরের মেটামার। তাহলে এমন কি কোনো এক্সাম্পল আছে যেটা শুধুমাত্র অবস্থান সমাণু? এদেরকে কিন্তু পরস্পরের অবস্থান সমাণুও বলা যায়। তো এমন কি কোনো এক্সাম্পল আছে যেটা শুধু অবস্থান সমাণু, যেটা মেটামার না? আচ্ছা, ইয়েস, অবশ্যই আছে। সেটা হলো আমরা এভাবে বলতে পারি যে CH2 ডাবল বন্ড CH2 CH3, আর এখানে CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। এই যে দুইটা যৌগ এখানে লেখা হয়েছে, এই দুইটা যৌগ, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এই দুটো যৌগ পরস্পরের কিন্তু অবস্থান সমাণু, কারণ ডাবল বন্ডের অবস্থান 1-এর পরে আর এখানে 2-এর পরে। তাহলে এরা হলো পরস্পরের অবস্থান সমাণু। কিন্তু এদেরকে আমি মেটামার বলতে পারবো কিনা দেখি, পারি কিনা। এখানে কার্যকরী মূলক কোনটা? এই যে কার্বন কার্বন ডাবল বন্ড। এপাশে কার্বন কয়টা? একটা। এপাশে কার্বন কয়টা? একটা। তাহলে 1:1। আর এখানে কার্যকরী মূলক এইটা, এর ডান পাশে কার্বন আছে 2টা, কিন্তু এপাশে তো কোনো কার্বন নাই। তাহলে এরা পরস্পরের মেটামার না। তাহলে সব অবস্থান সমাণুকে কিন্তু মেটামার বলা যাবে না। এরা পরস্পরের মেটামার না, এরা হচ্ছে জাস্ট পরস্পরের অবস্থান সমাণু। এটা একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল দিই। 2 নম্বর হলো, মনে করি এখানে 3টা কার্বন আছে। এখন এখানে আছে OH CH2, এটা হচ্ছে CH2, এটা হচ্ছে CH3। এটার নাম হচ্ছে প্রোপান 1 অল। আবার যদি আমি এরকম লিখি CH3, তারপরে CH2, তারপরে এটা হচ্ছে CH3, এরকম লিখলাম, এটার নাম হচ্ছে আমাদের প্রোপান 2 অল। তাহলে প্রোপান 1 অল, প্রোপান 2 অল, এখানে ওইচের যে পজিশনটা, এটা 1 2 3 1 নম্বরে আছে। আর ওইচের পজিশনটা এখানে কয় নম্বরে আছে? 1 2 3, মানে 2 নম্বরে আছে। তাহলে এরা হলো পরস্পরের অবস্থান সমাণু, কারণ পজিশন আলাদা, অবস্থান আলাদা। এখন এদেরকে আমি মেটামার বলতে পারবো কি না? তাহলে কার্যকরী মূলক এটা, কার্যকরী মূলকের বামে ডানে যদি আমি দেখি, তাহলে এখানে CH OH, বামে হচ্ছে CH3, ডানে হলো CH3।
কার্বন কয়টা? একটা। এখানে কার্বন কয়টা? একটা, 1 1। আর এখানে কার্যকরী মূলক যেটা, সেটা হচ্ছে CH2OH, এর এপাশে হলো CH2CH3, অর্থাৎ এই পাশে কার্বন দুইটা, কিন্তু এপাশে তো কোনো কার্বনই নেই, তাহলে এরা পরস্পরের মেটামার না। ওকে, তাহলে পলিভ্যালেন্ট হতে হবে, তাহলেই তারা দেখাবে। তাহলে আমরা জানি সব কার্যকরী মূলকের যোজনী তো আর একের বেশি না, যাদের যোজনী একের বেশি তারাই কিন্তু এই কাজটা করছে। আশা করি তোমরা মেটামারিজম সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা পেয়েছ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সবশেষে যেটা আছে সেটা হচ্ছে আমাদের লাস্ট যেটা 5 নম্বর, তার নাম হচ্ছে টটোমারিজম। টটোমারিজমকে বলা হয় ডেসমোট্রপিজম। ডেসমোট্রপিজম বা এটাকে বলা হয় গতিশীল কার্যকরী মূলক সমানতা বলে। জিনিসটা আসলে কি? জিনিসটা হচ্ছে যে মনে করি এ একটা যৌগ, বি আর একটা যৌগ, তাহলে এ আর বি দুইটা আলাদা যৌগ এবং এদের আণবিক সংকেত একই। এদের আণবিক সংকেত একই, কিন্তু এদের গাঠনিক সংকেত ভিন্ন। তাহলে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাহলে বলা যায় এরা পরস্পরের আইসোমার, মানে সমাণু। এখন গাঠনিক সংকেতে দেখা গেছে যে এদের একটা থেকে আরেকটার কার্যকরী মূলক, একটা থেকে আরেকটার কার্যকরী মূলক ভিন্ন। তাহলে এ আর বি দুটার আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এবং গাঠনিক সংকেতে দেখা যায় এদের কার্যকরী মূলক ভিন্ন, তাহলে এরা পরস্পরের কার্যকরী মূলক সমাণু। এখন এ সমাণুকে রেখে দিলে সেটা বি হয়ে যায়, আবার বিকে রেখে দিলে সেটা স্বতঃস্ফূর্তভাবে এ হয়ে যায়। তাহলে একটা আর একটাতে স্বতঃস্ফূর্তভাবে রূপান্তরিত হয়, অর্থাৎ তাদের মধ্যে একটা সাম্যাবস্থা তৈরি হয়। তাহলে এটা হচ্ছে গতিশীল কার্যকরী মূলক সমাণু। তাহলে এটাকেই বলা হবে টটোমারিজম। তাহলে গতিশীল কার্যকরীমূলক সমানুতা, সেটাকে বলা হবে টটোমারিজম। তাহলে দুইটা যৌগ যাদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এবং কার্যকরী মূলকের ভিন্নতার কারণে গাঠনিক সংকেত ভিন্ন, এবং একটা সমাণু আরেকটা সমাণুতে স্বতঃস্ফূর্তভাবে রূপান্তরিত হয়, তাহলে এটাই হচ্ছে গতিশীল কার্যকরীমূলক সমানুতা, এবং এটাই হলো টটোমারিজম। সবগুলো কার্যকরীমূলক সমানুতাকে টটোমারিজম বলা যাবে না। যে সমস্ত কার্যকরীমূলক সমাণুর ক্ষেত্রে একটা আরেকটাতে স্বতঃস্ফূর্তভাবে রূপান্তরিত হবে সেটাই টটোমারিজম। এখন টটোমারিজমের সবচেয়ে কমন উদাহরণ যেটা, মানে আমাদের এসিসি সিলেবাসে বা এসিসি লেভেলে যেটা দেয়া আছে, সেটা হচ্ছে কিটো ইনল টটোমারিজম। ঠিক আছে, সেটা হচ্ছে কি? কিটো ইনল টটোমারিজম। এটা দিয়ে আমরা শেষ করব। কিটো ইনল টটোমারিজম। যেমন এখানে দেয়া হলো CH3CO CH3, এটা একটা যৌগ, রাইট? এই যৌগটা যদি রেখে দেওয়া যায় তাহলে এই গঠনটা হচ্ছে একটা কিটো গঠন, কারণ এখানে কিটোনের স্ট্রাকচার আছে। তো এটাকে যদি রেখে দেওয়া যায় তাহলে একটু পরে দেখা যায় যে এখানে এটা পরিবর্তিত হয়ে CH3COH ডাবল বন্ড CH2 এরকম হয়। এই গঠনটাকে বলা হয় ইনল গঠন। তাহলে এই দুইটা যৌগের মধ্যে আণবিক সংকেত কিন্তু C3H6O, আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত আলাদা, তাহলে পরস্পরের এরা সমাণু। এর কার্যকরী মূলকটা কি? এর কার্যকরী মূলকটা হলো কিটোনের, আর এর কার্যকরী মূলকটা কি? ডাবল বন্ড এবং OH, মানে ইনলের কার্যকরী মূলক বিদ্যমান। তাহলে এরা হচ্ছে পরস্পরের কার্যকরী মূলক সমাণু। তো একটাকে রেখে দিলে স্বতঃস্ফূর্তভাবে এটা আরেকটাতে কনভার্ট হয়ে যায়, তাহলে এরা হচ্ছে আমাদের গতিশীল কার্যকরী মূলক সমাণু। তাহলে এরা হচ্ছে একটা আরেকটা টটোমার, এবং এই বিষয়টাই কী নামে পরিচিত? টটোমারিজম নামে পরিচিত। ওকে, এখন এখানে টটোমারিজমের শর্তটা কি, বা এটা কীভাবে এটা হয় আসলে? এখানে যে ঘটনাটা ঘটে, প্রথমে যদি আমরা এই যৌগটাকে নিই, এটা হলো CH3, তারপরে CO, তারপরে এটা হচ্ছে CH2, এটা হলো CH2, আর তার সাথে একটা H আছে। ওকে, তাহলে এখানে যে ঘটনাটা ঘটে, এই যে হাইড্রোজেনটা আছে এটা এখান থেকে প্রোটন আকারে আলাদা হয়ে যায় এবং ডাবল বন্ড এখানে শিফট করে। তো এই হাইড্রোজেনটা যখন প্রোটন আকারে আলাদা হয়ে যায় তখন এই বন্ড এখানে শিফট করে, তখন নেগেটিভ হয়ে যায়। এরপরে ফাইনালি এইটা সেখানে যোগ দেয়, তখন আমাদের যে চেঞ্জটা হয় সেটা হলো CH3, তারপরে C, এখানে OH হয়ে গেল, আর এখানে হয়ে গেল আমাদের ডাবল বন্ড। এই হচ্ছে আমাদের মানে কীভাবে এই ঘটনাটা ঘটে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাকে বলা হয় যে টটোমারিজমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিসটা কি, সেটা হচ্ছে যে এখানে কার্বন অক্সিজেন যে ডাবল বন্ড আছে, আলফা পজিশনে একটা হাইড্রোজেন থাকতে হবে, আলফা পজিশনে।
যেমন CH3CHO এই যৌগটা টটোমারিজম দেখাবে, কিন্তু এই যৌগটা এটা টটোমারিজম দেখাবে না। আবার এই যৌগটা এটাও কিন্তু টটোমারিজম দেখাবে না। কেন? কারণ এই যৌগটার মধ্যে তাকাও, এটা হচ্ছে ইথানল বা এসিটালডিহাইড, এটা হলো CH3, তারপর CH এরকম O। তাহলে এখানকার এই যে CH2 একটা H, এই Hটা এখান থেকে এখানে এসে যোগ দেবে, রাইট? এই যে এই হাইড্রোজেনটা যোগ দেবে, আর এই বন্ডটা আমরা দেখতে পাচ্ছি, এই যে বন্ডটা এটা এখানে চলে যাবে, এই বন্ডটা এখানে চলে আসবে। তখন আমরা যেটা পাবো সেটা হলো CH2 ডাবল বন্ড COH এবং H, এরকম একটা যৌগ পাবো পরস্পরের, এরা হচ্ছে টটোমার। কিন্তু আমাদের বেঞ্জালডিহাইড যেটা, বেঞ্জালডিহাইডে লক্ষ্য করো এখানে CHO আছে, এটা আলফা পজিশন, এখানে কিন্তু একটা হাইড্রোজেন ছিল কিন্তু এখন আর নাই। এটা হলো CHO মানে ফর্মালডিহাইড, এখানে কিন্তু আলফা পজিশন, আলফা কার্বনও নাই, আলফা হাইড্রোজেনও এখানে নাই, তাই এদের পক্ষে প্রোটন ট্রান্সফার করা পসিবল না, তাই এরা টটোমারিজম দেখাবে না। এখন এই যে দুইটা আমাদের টটোমার, একটা হচ্ছে কিটো, একটা হচ্ছে ইনল গঠন, আমরা একটু আগে দেখলাম। এই দুইটার মধ্যে যদি বলা হয় যে স্টেবিলিটি কোনটার বেশি, CO CH3, আর এটা টটোমার হচ্ছে CH3C, এটা OH, এটা হচ্ছে ডাবল বন্ড দিয়ে CH2। তো এখানে আছে CO বন্ড, কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে, এই বন্ডটার এনার্জি কিন্তু বেশি, আর এখানে হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি হয়েছে, এটার এনার্জি কিন্তু কম। তাহলে এই বন্ডটা যেহেতু এনার্জি বেশি, তার মানে এই বন্ডটা তৈরির ফলে বেশি শক্তি নির্গত হয়েছে, বেশি শক্তি নির্গত হওয়ার কারণে এটার স্টেবিলিটি কিন্তু বেশি। আর এটা যেহেতু ডাবল বন্ড, এর এনার্জিটা কম, তাহলে এই বন্ডটা তৈরির ফলে কম পরিমাণ এনার্জি নির্গত হয়েছে, তাহলে এই যৌগটার কিন্তু সুস্থিতি তুলনামূলকভাবে কম। তাহলে কিটো এবং ইনোলের মধ্যে যদি বলা হয় যে কোনটার স্টেবিলিটি বেশি, অর্থাৎ মিক্সচারের মধ্যে কোনটা বেশি পরিমাণে পাওয়া যাবে, তাহলে আমরা বলবো যে কিটো এর গঠনের পরিমাণটা ইনোলের চাইতে কী পাওয়া যাবে, বেশি পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এতক্ষণ আমার সাথে ছিলে তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা সমানতার দুইটা বিষয় নিয়ে আমরা সমানতার দুইটা বিষয় নিয়ে এখানে আলোচনা, মানে সমানতা নিয়ে আমরা আলোচনা করলাম। সমানতার মধ্যে আমরা আজকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে গাঠনিক সমানতা। গাঠনিক সমানতা আমরা 5টা পার্ট দেখেছি। একটা হচ্ছে শিকল সমানতা, একটা হচ্ছে অবস্থান সমানতা, একটা কার্যকরীমূলক সমানতা, একটা হচ্ছে মেটামারিজম, একটা হচ্ছে আমাদের টটোমারিজম। আর আমাদের বাকি থাকলো স্টেরিও সমানতা। প্রিয় শিক্ষার্থীরা, পরের ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। তোমাদের জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।